গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখে একটি উপন্যাস মেঘে মাটিতে মাখামাখি। আজ শোনাব উপন্যাসটির ৮ম পর্ব। গোর, লক্ষণ সেন, বল্লাল সেন এসব জায়গার কথা অল্প বয়সে ইতিহাসের বইয়ের পাতায় পড়েছে, কিন্তু দেখা হয়নি। মুখ ধুয়ে পরিষ্কার হয়ে ঘর থেকে বের হলো সপ্তম। এখন সন্ধে হয়ে গিয়েছে। ট্যুরিস্ট লজের রেস্টুরেন্টে গোটাচারেক মানুষ খাওয়া দাওয়া করছেন। একটা খালি টেবিল দেখে এগিয়ে গিয়েও মন পাল্টাল সে। এক ভদ্রলোক হাসি হাসি মুখে তার দিকে তাকিয়ে আছেন দেখে সে ওই টেবিলে চলে এলো। বসতে পারি? অবশ্যই। ট্যুরিস্ট? না, তবে ওই রকম। এখানকার চা খুব ভালো। ভদ্রলোক কাপের ঠোঁট ছোঁয়ালেন। বেয়ারাকে শুধু চা আর টোস্টের অর্ডার দিয়ে সপ্তম জিজ্ঞাসা করল, আপনি ট্যুরিস্ট? না মশাই, ওষুধ বিক্রি করি। মুর্শিদাবাদ আর মালদার প্রতিটি ইঞ্চি জমি আমি চিনি। বলতে বলতে মাথা নাড়ল লোকটা। বেশি কথা বলার অভ্যেস স্পষ্ট। আচ্ছা, মালদার হাইওয়ে থেকে গোর কত দূর? যাবেন? গিয়ে কোনো লাভ হবে না। অনেককাল অবহেলায় পড়েছিল। এখন একটু দেখাশোনা হচ্ছে। কিছু পুরনো ইটের বাড়ি, জঙ্গলগুলো পরিষ্কার করা হয়েছে। তবু তো লোক যায়। যাদের ইতিহাস সম্পর্কে আগ্রহ বেশি তারা যায়। শেষ হিন্দু রাজা এবং প্রথম নবাবের স্মৃতি জড়িয়ে থাকার কথা। চিহ্নগুলো অবশ্য নেই। চা এলো। চুমুক দিয়ে সপ্তম বুঝল ভদ্রলোক মিথ্যে বলেননি। মালদায় হিন্দু মুসলমান সেই গোড়ের আমল থেকে একসঙ্গে বাস করে আসছেন। এদের মধ্যে কোনো বিরোধ হয়নি। এটা খুব ভালো ব্যাপার। সপ্তম বলল, যা বলেছেন। আমাদের গনি খান সাহেব, ওর পরিচয় উনি বাঙালি। হিন্দুরা ওকে অত্যন্ত বিশ্বাস করে। নইলে বছরের পর বছর উনি এমপি থাকতে পারতেন না। তবে ভদ্রলোক কথা শেষ না করতে তাকালো সপ্তম। ভদ্রলোক বললেন, সেই পাকিস্তান আমল থেকে এটা চলছে। আজে বাজে লোক বর্ডার পেরিয়ে এদেশে ঢুকছে। মালদায় বর্ডার পার হওয়া তো ওদের কাছে জলভাত। একা গনি সাহেব আর কত আটকাবেন? ওই লোকগুলো সম্পর্কে বিষিয়ে দেবে। এই যে গৌড়ের কথা বললেন, ওখানেও বর্ডার পেরিয়ে আসা মানুষের সংখ্যা বাড়ছে। পুলিশ ওদের ধরছে না। জনতার একটি অংশকে কিনে নিতে পারলে অনায়াসে জনস্রোতে মিশে যেতে পারা যায়। ভদ্রলোক কথা বলতে বলতে দরজার দিকে তাকাচ্ছিলেন। তার দৃষ্টি লক্ষ্য করতেই মাধবিকাকে দেখতে পেল সপ্তম। মাধবিকাও তাকে দেখেছে। সে মাথা নেড়ে আসতে বলল তাকে। মাধবিকা কাছে এলে একটা চেয়ার এগিয়ে দিল সপ্তম। বসো, এখানকার চা ভালো। কি ঠিক বলেছিলাম তো? ভদ্রলোক হাসলেন। খবরটা উনি দিয়েছিলেন। আপনার নামটা জানা হলো না। আমি প্রভাত সেন। আমি সপ্তম চ্যাটার্জি। খুব ভালো লাগলো আলাপ করে। মুর্শিদাবাদ ঘুরে দেখেছেন? না। সে কি, কাল ভোরেই গাড়ি নিয়ে বেরিয়ে যান। মিসেস চ্যাটার্জির ভালো লাগবে। মিসেস চ্যাটার্জি? চমকে উঠল সপ্তম। মানে ইনি? আমরা সহকর্মী, গম্ভীর গলায় বলল মাধবিকা। ও আচ্ছা, উঠি। আমাকে আবার বাস ধরতে হবে। প্রায় আচমকায় উঠে গেলেন প্রভাত সেন। তার যাওয়া দেখতে দেখতে মাধবিকা বলল, বাঁচাল। হ্যাঁ, কিন্তু একটা খবর জানা গেল। কি? মালদায় বিদেশিরা সীমান্ত পেরিয়ে চলে আসছে, আর গোড় এলাকায় তাদের সংখ্যা বাড়ছে। সপ্তম বলল, এই খবর জেনে তোমার কি লাভ হবে? মালয়েশিয়ানদের নিয়ে জনি মালিকের লোক ওদিকে গেল কেন? ঐতিহাসিক স্থান দেখতে গিয়েছে বলে আমি বিশ্বাস করছি না। যাকে কি খাবে বলো। 7:30 বেজে গেলেও যখন ওদের দেখা পাওয়া গেল না, তখন মাধবিকা সিদ্ধান্ত নিল থানায় ফোন করবে। রিসেপশনিস্টকে বলতে ভদ্রলোক বললেন,
ফোনে কাজ হবে না ম্যাডাম, আপনি সরাসরি থানায় গিয়ে ডায়েরি করুন। এখন 7:45। সপ্তমকে নিয়ে মাধবিকা যখন বেরোতে যাচ্ছে তখন রিসেপশনিস্টের গলা শুনতে পেল, ম্যাডাম আপনার ফোন আছে, তাড়াতাড়ি আসুন। দ্রুত কাউন্টারে ফিরে এসে রিসিভার তুলল মাধবিকা। হ্যালো, মাধবিকা বলছি। গুড ইভিনিং ম্যাডাম, কলকাতা থেকে বলছি। শুনলাম আপনি খুব চিন্তিত, কারণ মালয়েশিয়ানরা এখনও ট্যুরিস্ট লজে রিপোর্ট করেননি। আপনাদের বসের সঙ্গে আমাদের কথা হয়েছে, এ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। 4 জন পুরুষ আত্মীয়স্বজনদের বাইরে থাকলে একটু ফুর্তি করতে চায়, ওরা তাই করছে। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি কে কথা বলছেন? আমি মিস্টার মালিকের সেক্রেটারি। লাইনটা কেটে গেল। রিসিভার রাখতেই সপ্তম পাশে এসে দাঁড়াল। কি হলো? ক্লায়েন্টের সেক্রেটারি ফোন করে জানাচ্ছে আমি যেন চিন্তা না করি। তাহলে তাহলে আমার আর কিছু করার নেই। কিন্তু ধরো ওদের কিছু হলো আর আমাদের ক্লায়েন্ট স্বীকারই করলো না ফোনে তোমাকে কিছু বলেছে বলে। ধুস, আমি এত ভাবতে পারছি না। কিন্তু আমি বলছি মাধবিকা, এর মধ্যে রহস্য আছে। এরা অত সোজা মানুষ নয়। 10টার সময়ে মালয়েশিয়ানরা এসে গেল। মাধবিকের বলা ছিল ওরা আসামাত্র যেন রিসেপশনিস্ট তার ঘরে খবরটা দেয়। রিসেপশনিস্ট বললেন ওরা ঘরে চলে গেছেন। ডিনার? মাধবিকা জিজ্ঞাসা করল। করবেন না, রিসেপশনিস্ট বললেন। আপনি কাল সকালে ওদের সঙ্গে দেখা করবেন। টেলিফোন নামিয়ে রিসেপশনিস্ট বলল। খুব টেনশনে ছিলেন মহিলা। মালয়েশিয়ানদের এসকর্ট কাউন্টারের পাশে দাঁড়িয়ে সিগারেট ধরালো। রিসেপশনিস্ট বলল, ওর সঙ্গের লোকটা এত দেরিতে আসার মধ্যে রহস্য দেখতে পাচ্ছেন, কি ব্যাপার বলুন তো? কি নাম লোকটার? ধোঁয়া ছাড়ল এসকর্ট। খাতা দেখল রিসেপশনিস্ট। সপ্তম চ্যাটার্জি। ডেজিগনেশন কি? ট্রাভেল এজেন্সির লোক। এসকর্ট ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে পকেট থেকে মোবাইল ফোন বের করে নম্বর টিপল। স্যার, আনোয়ার বলছি। ট্রাভেল এজেন্সির ম্যাডামের সঙ্গে ওদের অফিসের একটা লোক আছে যে আমাদের সন্দেহ করছে। হ্যাঁ স্যার, বহরমপুর ট্যুরিস্ট লজের রিসেপশনিস্টের কাছে জানতে পারলাম। হ্যাঁ স্যার। লোকটার নাম সপ্তম চ্যাটার্জি। হ্যাঁ স্যার, সপ্তম, 7th। ওপাশ থেকে যা নির্দেশ এলো মন দিয়ে শুনল আনোয়ার। তারপর বলল, লোকটা এখন ওর ঘরে ঘুমোচ্ছে। ঘুম ভাঙাবো না? ঠিক আছে ঠিক আছে, ওকে। আজন্ম কলকাতায় থাকা সপ্তম বহরমপুর ট্যুরিস্ট লজের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের বিছানায় শুয়ে আবিষ্কার করল বাইরে এসে গাছপালা, পাহাড়, আকাশ কিছু দেখেনি। কলকাতা যা দেখতে পাওয়া যায় না তা দেখার অঢেল সুযোগ ছিল উত্তর বাংলায়। কিন্তু জনি মালিকের কার্যকলাপে তটস্থ হয়ে থাকায় সেই মন ছিল না। বহরমপুর উত্তর বাংলা নয়, কিন্তু মফস্বল শহর। এর আকাশ নিশ্চয়ই কলকাতার থেকে আলাদা। বিছানায় শুয়ে ঘুম আসছিল না। পাঞ্জাবিটা পায়জামার উপর চাপিয়ে দরজা খুলে বেরোতে গিয়েও কি মনে করে মানিব্যাগ আর ঘড়িটা সঙ্গে নিয়ে নিল। এই দুটো জিনিস ছাড়া ঘরে তার আর যা রয়েছে তা আদৌ মূল্যবান নয়। কে বলতে পারে রাত দুপুরেও এগুলো যদি হাওয়া হয়ে যায়? এলা ট্যুরিস্ট লজ নিস্তব্ধ। একবার মনে হলো মাধবিকাকে ডাকলে কেমন হয়। রাতের বহরমপুরের আকাশ দেখার ইচ্ছে তো ওরও হতে পারে। কিন্তু মত পাল্টালো সে। ব্যাপারটা একটু বাড়াবাড়ি বলে ভাবতে পারে মাধবিকা। হাজার হোক, ও তার বস। দরজাগুলো খুলে বাইরে পা বাড়াতে গিয়ে সপ্তম আবিষ্কার করল আধা অন্ধকারে সে ভুল করে মূল দরজার দিকে না গিয়ে পেছনে দরজা চলে এসেছে। অবশ্য তাতে কিছু এসে যাচ্ছে না, বাইরে বেরুলেই তো আকাশ। ট্যুরিস্ট লজের ভেতরে জ্বলা বিবর্ণ আলোর থেকে বাইরের পৃথিবীটা যেন বেশি আলোকিত।
অবাক হয়ে গেল সে। এত তারা একসঙ্গে কখনো দেখেনি এ জীবনে। ওটা কি? কালপুরুষ? চমৎকার! যেন ধনুক হাতে যোদ্ধা দাঁড়িয়ে। বেশ কিছু তারা এত উজ্জ্বল যেন মনে হচ্ছে এখন এরা পৃথিবীতে নেমে আসতে চায়। দূরে, বহু দূরে মিটিমিটি করছে যারা, তারা যেন বড় করুণ। হাওয়া বইছে, কাছে পিঠে কোথাও কোনো শব্দ নেই। সপ্তম ধীরে ধীরে বাংলোর পাশ দিয়ে সামনে চলে এলো। এখানে কিছু গাছ থাকায় জায়গাটা ছায়া ছায়া। বাংলোর সামনে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। একটা তাদের, অন্যটায় মালয়েশিয়ানরা এসেছে। এই সময় একটা গাড়ির হেডলাইট রাস্তা ঘুরে বাংলোর উপর পড়েই নিভে গেল। এত রাত্রে নিশ্চয় কোনো ভিজিটার এসেছে। এখন চিৎকার করে ঘুম ভাঙাতে অনেক কসরত করতে হবে আগন্তুকদের। কিন্তু গাড়িটা ভেতরে ঢুকল না। তিনজন শক্ত চেহারার লোক গেট পেরিয়ে বাংলোর দিকে পা বাড়াতেই বাংলো দরজা খুলে যে বেরিয়ে এলো, তাকে এই আবছা আলোতেও চিন্তা অসুবিধে হল না সপ্তমের। মালয়েশিয়ানদের গাড়ির ড্রাইভারের পাশের সিটে ওকেই বসে থাকতে দেখেছে সে। আরেকটু সামনে গেলে পরিষ্কার হয়ে যেত, কিন্তু সপ্তমের মনে ভয় ঢুকল। এই লোকগুলোর উদ্দেশ্য কি? এত রাতে কি নিয়ে কথা বলছে? ওদের কথা শোনা যাচ্ছে না। এত চাপা গলায় কথা বলার কারণ কি? লোকটা দুপা সরে এসে মোবাইলে নম্বর ঘুরিয়ে যন্ত্রটাকে কানে চাপল। কারো কাছে নির্দেশ চাইছে না কাউকে নির্দেশ দিচ্ছে? ষষ্ঠ ইন্দ্রিয় সতর্ক করল সপ্তমকে। এখন তার আড়ালে থাকা উচিত। মোবাইলে কথা শেষ করে লোকটি সঙ্গীতের সঙ্গে কথা বলল। তারপর ওরা একে একে ভেতরে ঢুকে গেল। কি করতে গেল? কাকে খুঁজতে? নিশ্চয় মালয়েশিয়ানদের নয়। তাহলে হয় মাধবিকা, নয় তাকে। মাধবিকার সঙ্গে ওদের সম্পর্ক কাজের। তার কাছে নিশ্চয় মাঝরাতে ওরা হাজির হবে না। তাহলে ওরা কি কোনো রকমে তার পরিচয় জানতে পেরেছে? অথবা মাধবিকার সঙ্গে তার কথাবার্তা? হঠাৎ খেয়াল হলো মাধবিকার সঙ্গে কথা বলার সময় একজন সাক্ষী দূরে কাজ করছিল। তার কাছ থেকে এরা শুনতে পারে। সপ্তমের মনে হলো ট্যুরিস্ট লজ এখন আর তার পক্ষে নিরাপদ নয়। সে দ্রুত পা চালাল। গেটের বাইরে চলে এলে মারুতি ভ্যানটাকে দেখতে পেল। দ্রুত ভ্যানের ওপাশে চলে গিয়ে চাকার মুখ থেকে আড়াল সরিয়ে দেওয়ার চেষ্টা করল সে। কায়দা জানা না থাকায় হতাশ হয়ে গাড়ির স্টিয়ারিংয়ে নজর দিতেই অপ্রত্যাশিতভাবে চাবির রিং ঝুলতে দেখল। সাধারণত ড্রাইভাররা এভাবে চাবি রেখে যায় না। সপ্তম বিন্দুমাত্র সময় নষ্ট না করে চাবিটা খুলে নিয়ে সামনের রাস্তায় যতটা দূরে পারে ছুঁড়ে দিল। তারপর যতটা সম্ভব দ্রুত হাঁটতে লাগল সে। তার মনে সন্দেহ ছিল না ওরা তাকেই খুঁজবে এখন। এছাড়া এই তিনটে লোকের ওই ভঙ্গিতে ট্যুরিস্ট লজের ভেতরে ঢোকার কোনো কারণ নেই। যতটা দূরে এলে গাড়িটা চোখের আড়ালে চলে না যায়, ততটা এসে একটা দোকানের পাশে দাঁড়িয়ে পড়ল সে। জায়গাটা অন্ধকারে ঢাকা। সরাসরি আলো না ফেললে তাকে কেউ দেখতে পাবে না। যদি লোকগুলো তাকে খুঁজতে ভেতরে ঢুকে থাকে, তাহলে না পেয়ে নিশ্চয় বাইরে বেরিয়ে এসে খুঁজতে পারে। কিন্তু কাউকেই গাড়ির কাছে আসতে দেখল না সপ্তম। শেষ পর্যন্ত তার মনে হলো এতক্ষণ সম্পূর্ণ ভুল ভেবেছে। কেউ তার খোঁজ করছে না। তার নিজের মনে যে সন্দেহ জেগেছে তাই তাকে আতঙ্কিত করেছে। মিনিট 5 চলে গেল। এখানে এভাবে চোরের মতো দাঁড়িয়ে না থেকে বিছানায় ফিরে গেলেই হয়। পা বাড়াতে গিয়েও থেমে গেল সে। 4 জন লোক এখন গাড়ির সামনে। দূর থেকে ওদের মুখ দেখা যাচ্ছে না। ওরা গাড়িতে উঠে বসল। তারপরেই ড্রাইভার ছিটকে নামল বাইরে। টর্চ জ্বলল। টর্চের আলো গাড়ির ভেতরে রাস্তায় ইতস্তত পড়ছিল। ওরা চাবি খুঁজছে। তারপরে একজন ভেতরে ছুটে গেল।
টর্চের আলো দেখে বোঝা যাচ্ছিল খোঁজাখুঁজি চলছে। এই সময় গাড়ির হেডলাইট এসে পড়ল গেটের উপর। ইঞ্জিনের আওয়াজ শোনা গেল। তারপরেই মালয়েশিয়ানদের নিয়ে আসা সাফারি গাড়ি বেরিয়ে এলো ভেতর থেকে। ড্রাইভার চিৎকার করতে বাকি 3 জন দৌড়ে উঠে পড়ল সাফারিতে। সঙ্গে সঙ্গে গাড়িটা ধীরে ধীরে এগোতে লাগলো রাস্তা আলোকিত করে। সপ্তম যতটা সম্ভব নিজেকে আড়াল করে থাকায় ওরা ওকে পেরিয়ে গেল। সে দেখল গাড়ির গতি একটুও বাড়াচ্ছে না ওরা। এভাবে যাওয়া বুঝিয়ে দিচ্ছে ওরা ওকে খুঁজছে। ওরা নিশ্চয়ই ভাবছে কাছে পিঠে রাস্তায় ওকে পেয়ে যাবে। সাফারি এখন চোখের আড়ালে। অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে থাকার ঝুঁকি আর নিতে চাইল না সে। সোজা বাংলোর ভেতরে ঢুকে পড়ল। বাংলোটা এখনও অন্ধকারে মোড়া। তার মানে এই 4 জন অন্যদের ঘুম ভাঙায়নি। মূল দরজা ভেজানো। সেটা ঠেলে আবার ভেজিয়ে ভেতরে ঢুকল সপ্তম। এখন সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লে ওরা কি আবার ফিরে এসে খোঁজ করবে? মনে হয় না। ঘরের দরজায় এসে সপ্তম দেখল ভেতরে আলো জ্বলছে, অথচ সে আলো জ্বালিয়ে যায়নি। মুখ বাড়িয়ে দেখল কেউ নেই, শুধু তার ব্যাগটা পড়ে আছে বিছানার মাঝখানে। আলো নিভিয়ে দরজাটা টেনে দিয়ে সে পাশের দরজায় মৃদু শব্দ করল। সঙ্গে সঙ্গে মাধবিকার চাপা গলা কানে এলো। কে? আমি সপ্তম। তৎক্ষণাৎ দরজা খুলে গেল। অন্ধকার ঘরে চটপট ঢুকে পড়ে সপ্তম বলল, সরি, এভাবে ঢুকে পড়ার জন্য দুঃখিত। আমার খুব বিপদ। জানি, ওরা এ ঘরেও এসেছিল। নিচু গলায় বলল মাধবিকা। কি বলল? তোমার একটা লং ডিস্টেন্স ফোন এসেছে, অথচ এত রাতে তোমাকে ঘরে পাওয়া যাচ্ছে না। তুমি কোথায় যেতে পারো তা আমি জানি কি না জানতে চাইল। তুমি কি বললে? আমি কিছুই জানি না। ওরা গাড়ি নিয়ে বেরিয়েছে আমাকে খুঁজতে। কিন্তু কেন? নিশ্চয় সন্দেহ করছে আমাকে। আমি যে সব জানি তা বুঝতে পেরে গেছে। সপ্তম অন্ধকারে মাধবিকার হাত ধরল। আমি কি করি বলো তো? কিছু করার দরকার নেই। রাতের অন্ধকারে ওরা যা করতে পারে দিনের আলোয় তা করবে না। দিনের আলো ফোটা পর্যন্ত তোমাকে আড়ালে থাকতে হবে। মাধবিকা বলল। কিন্তু আড়াল কোথায় পাব? আমার ঘরে তো ওরা আবার ঢুকবে। আমার ঘরে ঢুকবে না। তোমার খোঁজে এসে ঘরে ঢুকেনি ওরা। বাইরে থেকে প্রশ্ন করেছে। আমার সঙ্গে ওরা একটা আড়াল রেখে চলবে। অতএব সকাল না হওয়া পর্যন্ত তুমি এই ঘরে থাকো। মাধবিকার হাতে সপ্তমের আঙ্গুল। কিন্তু কিন্তু আবার কিসের? তুমি বিপদে পড়েছ, আমি তোমার বন্ধু, তাই না? দুহাতে জড়িয়ে ধরে সপ্তমকে বিছানায় নিয়ে যেতে যেতে মাধবিকা বলল, ভাগ্যিস ঘর অন্ধকার। কেন? এখন যে পোশাকে আছি আলো জ্বালালে থাকতে পারতাম না। আলো ফোটার আগে পোশাক বদলে নিও। তার বলতে, শুয়ে পড়ো। তুমি? এই তো এখানে, অনেক জায়গা আছে। তোমার অসুবিধা হবে না তো? হ্যাঁ, হতে পারে। তোমার নাক ডাকে না তো? নাক কি জানি, কখনো টের পাইনি। সর্বনাশ, তাহলে তুমি জেগে থাকো। ঘুম আমার এই অবস্থাতে এমনিতে আসবে না, কিন্তু তার সঙ্গে নাকের কি সম্পর্ক? এই ঘর থেকে কোনো পুরুষের নাক ডাকছে শুনতে পেলে ওরা যে ভদ্রতার ধার ধারবে সেই গ্যারান্টি কোথায়? ঘুমন্ত অবস্থায় ধরা দিতে হবে তোমাকে। কিন্তু আমি তো শিওর নই যে আমার নাক ডাকে কিনা। চান্স নিও না। এখন মধ্যরাত, আর কয়েকটা ঘন্টা জেগে কাটিয়ে দাও। সপ্তমের পাশে শুয়ে পড়ল মাধবিকা। বালিশে মাথা দিয়ে ওর নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছিল সপ্তম। সত্যি তো, ঘুমালে মানুষ কি অসহায় হয়ে যায়। এখন শরীর আরাম চাইছে। তারপরে মনে হলো মাধবিকা যে তার পাশে নির্দ্বিধায় শুয়ে পড়ল এই অন্ধকার ঘরে, বাস্তবে এমনটা হয়? তার সঙ্গে যাকে বলে প্রেম
তা তো এখনো ওর হয়নি। এই সময় সাফারি গাড়ির ইঞ্জিনের আওয়াজ কানে আসতেই উঠে বসল সপ্তম। আওয়াজটা বন্ধ হল, অর্থাৎ ওরা ফিরে এলো। ভয়ে কাটা হয়ে বসেছিল সপ্তম। হঠাৎ মাধবিকা পাশ ফিরে ওকে জড়িয়ে ধরার চেষ্টা করল। ফিসফিস করে বলল, টেনশন করো না, কিছু হবে না। আর এই সময় জীবনে প্রথমবার নারী শরীরের চাপ অনুভব করতে পারল। অদ্ভুত তীর্তিরে আনন্দের সঙ্গে বাইরের আতঙ্ক মিশে যাওয়ায় যে কেমন জড়ভরত হয়ে যাচ্ছিল। মাধবিকার একটা হাত তার গলায়। নিচের দিকে নামাতে নামাতে বলল, আমাকে তোমার পছন্দ হয়নি না? না না। নিজের গলার স্বর অচেনা লাগল সপ্তমের। তাহলে চুমু খাচ্ছ না কেন? এও প্রথম কোনো নারীকে চুম্বন করা, এবং সে সময় যখন জুতোর শব্দ শোনা যাচ্ছে। শব্দটা পাশের ঘরে দরজায় এসে থেমে গেল। সিক্ত অথচ উত্তপ্ত ঠোঁটের উপর নিজের ঠোঁট চেপে ধরে আছে সপ্তম। সপ্তমের কান মন উন্মুখ পাশের ঘরের ক্রিয়াকলাপের জন্য। মাধবিকার ঠোঁট কিন্তু উন্মত্ত। তারপর পায়ের শব্দ মিলিয়ে যেতে মাধবিকা আচমকায় সরে গেল ওপাশে। বলল, এবারে আমি ঘুমাই। হ্যাঁ? হঠাৎ সপ্তমের মনে হল মাধবিকার এতক্ষণের আচরণ নেহাতে উদ্দেশ্যপ্রণোদিত ছিল। যেন সপ্তমকে আতঙ্ক থেকে আড়াল করতেই সে শরীরের ব্যবহার করেছিল। এর সঙ্গে ওর মনের কোনো সম্পর্ক নেই। সপ্তম নিচু গলায় বলল, আমি তোমার কাছে কৃতজ্ঞ। কেন? আমি কি করেছি? তুমি এইমাত্র যা করলে তা তোমার ইচ্ছের বিরুদ্ধে। তাই? সপ্তম আর পারল না। দুহাতে মাধবিকাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তার বুকে মাথা রেখে মাধবিকা ফিসফিস করে বলল, তুমি একটা পাগল। ঘুম ভাঙতেই মাধবিকার দিকে নজর গেল। এর মধ্যে স্নান সেরে বাইরে বেরোবার পোশাকে মাধবিকা তৈরি। হেসে বলল, চটপট তৈরি হও, 7টা বাজে। ধর্মরিয়ে উঠে পড়ল সপ্তম। আমি ঘুমিয়ে পড়েছিলাম? একেবারে বাচ্চা ছেলের মতো ঘুমোচ্ছিলে। কিন্তু আমার নাক ডাকেনি তো? ডাকলে চিমটি কেটে তুলে দিতাম। হাসল মাধবিকা। সর্বনাশ! বিছানা থেকে উঠে পড়ল সে। দাঁড়াও, শোনো, কাল রাত্রে কি ঘটেছিল তা নিয়ে এখন মোটেই মাথা ঘামাবে না। ওদের সঙ্গে দেখা হলে এমন ভাব করবে যেন কিছুই তুমি জানো না। যদি জিজ্ঞাসা করে কাল রাত্রে ঘরে ছিলাম না কেন, বলবে ঘুম আসছিল না বলে হাঁটতে বেরিয়েছিলে। মাধবিকা বলল। নিজের ঘরে চলে এলো সপ্তম। যেমনটি গতরাতে দেখে গিয়েছিল তেমনটি রয়েছে। দরজা ভেতর থেকে বন্ধ করে বাথরুমে ঢুকে পড়ল সে। তৈরি হয়ে একেবারে বাইরে বেরোতেই বেয়ারা গোছের একজন বলল, ব্রেকফাস্ট খেতে যেতে। সবাই এখন ওখানে। খাওয়ার ঘরে ঢুকে সপ্তম দেখল ইতিমধ্যে টেবিলে খাবার এসে গিয়েছে। মালয়েশিয়ানরা হেসে তাকে গুড মর্নিং বলতে সে মাথা নেড়ে গুড মর্নিং বলল। ওরা 4 জন একসঙ্গে বসেছে। অন্য একটি টেবিলে মাধবিকার সঙ্গে একই টেবিলে বসে পোঁচ খাচ্ছে সাফারি গাড়ির ড্রাইভারের পাশে বসা লোকটি। ওকে দেখে লোকটা হাসল। গুড মর্নিং। সপ্তম বলল, গুড মর্নিং। মাধবিকা বলল, ইউ আর গ্রেট। সপ্তম বসতেই ব্রেকফাস্ট এসে গেল। সে খাওয়া শুরু করতে মাধবিকা বলল, ওহো, কাল রাত্রে তোমার একটা ফোন এসেছিল মাঝরাত্রে। তাই? হ্যাঁ, তুমি তখন ঘরে ছিলে না। অত রাত্রে কোথায় বেরিয়েছিলে? ঘুম আসছিল না, তাই। কে ফোন করেছিল? মাধবিকা পাশের লোকটিকে জিজ্ঞাসা করল। বোধহয় আপনি ধরেছিলেন না? হ্যাঁ, অত রাত্রে রিসেপশনিস্ট ছিল না। ফোনটা বেজে যাচ্ছে দেখে আমি ঘর থেকে বেরিয়ে এসে রিসিভার তুলেছিলাম। চায়ে চুমুক দিল লোকটা। কে ফোন করেছিলেন? সপ্তম তাকাল। রশিদ ভাই, কলকাতা থেকে।
গম্ভীর মুখে বলল লোকটি। রশিদ ভাই? হকচকিয়ে গেল সপ্তম। কাল রাত্রে কোনো ফোন আসেনি। তাকে খোঁজার বাহানা হিসেবে ফোনের গল্পটা করা হয়েছে মাধবিকের কাছে, কিন্তু এই লোকটা যে সরাসরি রশিদ ভাইয়ের নাম তার কাছে করবে এটা কল্পনা করেনি সে। লোকটি তাকিয়েছিল। রশিদ ভাইকে আপনি চেনেন না? মাথা নাড়ল সপ্তম। হ্যাঁ, চিনি। উনি কি কিছু বলেছেন? এই কিরকম কথা? আপনার সঙ্গে যে কথা বলতে রাত্রে ফোন করেছেন তা আমাকে বলবেন কেন? আপনার কথা শুনে মনে হচ্ছে ওকে ভালোভাবেই চেনেন। তা চিনি। আমাদের দেশ ছিল এক জায়গায়। কাঁপ সরে উঠে পড়ল লোকটা। ম্যাডাম, তৈরি হয়ে নিন। আপনি তো সোজা কলকাতায় ঢুকতে চান। হ্যাঁ, কিন্তু মালয়েশিয়ানরা কৃষ্ণনগরের কাছে কী সব ঐতিহাসিক জায়গা আছে তা একটু দেখে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশের জায়গাগুলো আমরা যতটা জানি তার চেয়ে অনেক বেশি জানে বিদেশিরা। তা এক কাজ করুন, আপনি কৃষ্ণনগরে হাইওয়ের উপর রকেট বাস যেখানে দাঁড়ায় সেখানে আমাদের জন্য অপেক্ষা করবেন। আমি ওরা যা চাইছে তা ঘুরে দেখিয়ে ঠিক পৌঁছে যাব। তারপর আপনি আপনার ক্লায়েন্টদের নিয়ে চলে যাবেন। আপনি? আমার ডিউটি কৃষ্ণনগর পর্যন্ত। মিস্টার মালিক ফিরে গেছেন কলকাতায়? দেখুন ম্যাডাম, আমি আদার ব্যাপারী, জাহাজের খবর রাখি না। আচ্ছা চ্যাটার্জি সাহেব, নিশ্চয়ই আপনার সঙ্গে আবার দেখা হবে। কথা শেষ করে লোকটা এগিয়ে গেল মালয়েশিয়ানদের টেবিলে। মাধবিকা চাপা গলায় জিজ্ঞাসা করল, রশিদ ভাই কে? মাফিয়া, যে আমার বাড়িতে এসেছিল ডলার নিতে। সপ্তম চাপা গলায় বলল। চা শেষ করল মাধবিকা। যাক, অন্তত কৃষ্ণনগর পর্যন্ত স্বস্তিতে যাওয়া যাবে। আমার ভালো লাগছে না। কেন? এই যে ও ওদের নিয়ে ঘুরে যাওয়ার কথা বলল, তার পেছনে অন্য মতলব আছে। থাকতেই পারে, আমরা গোয়েন্দা সংস্থা নই। ট্রাভেল এজেন্সির কোনো দায়িত্ব নেই ক্লায়েন্টদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা ঘামানোর। তবে সপ্তম তাকালো। মাধবিকা বলল, চলো বাইরে বেরিয়ে বলছি। সুমো গাড়ি বহরমপুর ছাড়ার আগেই মাধবিকা ড্রাইভারকে দাঁড়াতে বলল। গাড়ি দাঁড়ালে সে বলল, সপ্তম, আমার মনে হচ্ছে তুমি যদি আমাদের আগে কলকাতায় পৌঁছাও তাহলে ভালো হয়। তোমার কাছে যা শুনেছি তা যদি সত্যি হয় তাহলে ওরা তোমাকে বিপদে ফেলবেই। স্টেশনে গিয়ে দেখতে পারো ট্রেন আছে কিনা। না থাকলে কলকাতার বাস পেয়ে যাবে। তুমি কলকাতায় পা দিয়ে সোজা আমার দাদার কাছে চলে যেও। সপ্তম বলল, তোমার সামনে ওরা আমার ক্ষতি করবে না। আমি জানি না। গাড়ি আবার চালু হলে ড্রাইভার জানালো গাড়িটা কোনো মেকানিককে দেখানো দরকার। ব্রেক গোলমাল করছে। গাড়ি থামাতে বলে মোবাইল বের করে বোতাম টিপল মাধবিকা। সমস্ত ব্যাপারটা তার বসকে জানালো। উত্তরটা শোনার পর ব্যাগ থেকে টাকা বের করে ড্রাইভারকে দিয়ে বলল, গাড়ি চেক করিয়ে তুমি সোজা কলকাতায় চলে যাও, কোথাও থামতে হবে না। সপ্তম অবাক হল। সে কি, কৃষ্ণনগরে? মাধবিকা বলল, অফিস থেকে আরেকটা গাড়ি পাঠানো হচ্ছে ওদের নিয়ে যাওয়ার জন্য। স্টেশনে ট্রেন ছিল না, কিন্তু বহরমপুর বাস স্ট্যান্ডে গিয়ে জানা গেল এখনই কলকাতার বাস ছাড়বে। সপ্তমের খারাপ লাগছিল। মাধবিকাকে দেখে বোঝা যায় যে সে বেশ আরামের জীবনযাপন করে। সুমো গাড়িতে যাওয়াও বেশ ক্লান্তিকর, কিন্তু বাসের চেয়ে আরামদায়ক। পাশাপাশি আসন জোগাড় করতে সপ্তমকে তদবির করতে হলো। বাস ছাড়লে একটু নিশ্চিন্ত হয়ে সপ্তম জিজ্ঞাসা করল, তুমি ওদের ছেড়ে চলে এলে ক্লায়েন্ট বিগড়ে যাবে না তো? আমি থাকা সত্ত্বেও ক্লায়েন্ট যদি নিজেদের জন্য আলাদা ব্যবস্থা করে নেয় তাহলে এক্ষেত্রে বলার তো কারণ নেই। তাছাড়া কৃষ্ণনগর থেকে কলকাতার কত দূর? আমাদের গাড়ি ওদের ঠিক নিয়ে যাবে। মাধবিকা বলল, এই যে ওরা রোড থেকে বেরিয়ে মাঝখানেই এপাশ ওপাশে চলে যাচ্ছে। কি দেখতে যাচ্ছে? প্রথম দিকে তোমার কথাকে খুব গুরুত্ব দেইনি, এখন মনে হচ্ছে শুধু শিলিগুড়ি কলকাতার হাইওয়ে দেখতে ওরা এদিকে আসেনি।
এটা একটা বাহানা, হাইওয়ে তৈরির বাহানায় নর্থ বেঙ্গলে আসা যাওয়া করতে সুবিধা হবে তাই। দেখো, রাস্তাটা কোনোদিন তৈরি হবে না, কিন্তু বেশ কিছুদিন ধরে ওই সুবাদে যাওয়া আসা করতে পারবে। নিশ্চয় জনি মালিককে সেরকম নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্য করো, লোকটা কলকাতা থেকে উড়ে এসে ওদের সঙ্গে যোগাযোগ রেখে আবার আকাশপথেই ফিরে গেছে। সপ্তম বলল, বাট হোয়াই? কিছু করতে চান মিস্টার মালিক? আমি বুঝতে পারছি না। জনি মালিক একজন কর্মচারী মাত্র, তার উপর নির্দেশ আসছে বাইরে থেকে, ঠিক যেভাবে আমেরিকান দূতাবাসের উপর হামলা হয়েছে বিদেশি পরিকল্পনা অনুযায়ী। নেপাল, ভুটান, বাংলাদেশের সীমান্তগুলো উত্তর বাংলার 3 ধারে। জায়গাটা ব্যবহার করতে চায় ওরা। সপ্তম নিচু গলায় কথাগুলো বলল। তার মানে এরা পাকিস্তানি গুপ্তচর? চোখ বড় হয়ে গেল মাধবিকার। নিশ্চয়ই, আবার নাও হতে পারে। ধুর, একবার বলছো নিশ্চয়ই, আবার সঙ্গে সঙ্গে উল্টোটা বলছো কেন? আসলে আমার কাছে কোনো প্রমাণ নেই তাই। তবে মাধবিকা, এই লোকগুলো যে খুব খারাপ তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। বাস ছুটছিল বেশ জোরেই। শহর পার হয়ে হাইওয়েতে পড়েছিল ঠিক সময়ে। এখন দুপাশে চাষের ক্ষেত, বেশ রোদ। হঠাৎ দূরে অনেক লোকের ভিড় দেখতে পেয়ে বাসের ড্রাইভার গতি কমাল। ভিড়টা ঠিক রাস্তার উপরে বলে দুপাশে গাড়ি দাঁড়িয়ে গেছে। লোকজন ছুটছে ভিড় বাড়াতে। জানলা দিয়ে একজন প্রশ্ন করল, কি হয়েছে ভাই? উত্তর ছিটকে এলো, অ্যাক্সিডেন্ট। মাধবিকা বলল, হয়ে গেল। এখন কখন রাস্তা ক্লিয়ার হবে তার জন্য হাঁ করে বসে থাকতে হবে। এর চেয়ে অপেক্ষা করে দুপুরে ট্রেন ধরে ভালো ছিল। সেটাও তো রাতের আগে কলকাতায় পৌঁছাবে না, বরং গাড়িটা ছেড়ে দেওয়াই ভুল হয়েছে। কিন্তু পুলিশ কি আসেনি? উঠে দাঁড়ালো সপ্তম। বাস দাঁড়িয়ে গেছে লাইনে। একটু দেখো না, মাধবিকা বলল। অগত্যা নিচে নামল সপ্তম। সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার উপর অসহিষ্ণু ড্রাইভাররা ওভারটেক করে জ্যাম বাড়িয়ে দিয়েছে। সে ভিড় ঠেলে ঠেলে সামনে চলে এসে একজনকে জিজ্ঞাসা করল, কি হয়েছে ভাই? আপনার আগে 10 জনের প্রশ্ন করেছে, জবাব দিয়েছি, আর পারব না। লোকটি মুখ ঘুরিয়ে নিল। পাশের লোকটি বলল, স্টিয়ারিং ঠুকে গেছে বুকের মধ্যে, সঙ্গে সঙ্গে মরে গেছে। পুলিশ বডি নিয়ে গেছে হাসপাতালে। একজনই? সমবেদনা সুরে জিজ্ঞাসা করল সপ্তম। হ্যাঁ, অন্য প্যাসেঞ্জার ছিল না, থাকলে সবাই ছাতু হয়ে যেত। একটু এগিয়ে গিয়ে দেখুন না। লোকটা মাথা বাঁচাল। অতএব ভিড় ঠেলতে ঠেলতে অকুস্থলে পৌঁছল সপ্তম। একটা সুমো গাড়ি কাত হয়ে পড়ে আছে। ওর সামনেটা নেই বললে চলে। তাকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকতে দেখে একজন বলল, আমি ভাবতাম সুমো গাড়ি খুব শক্ত, কিন্তু এমন জোরে মেরেছে যে এই দশা হলো। কে মেরেছে? শুনলাম বিশাল একটা ট্রাক উল্টো দিক থেকে এসে ড্রাইভারের দিকটাকে উড়িয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে। নেপালি ড্রাইভারটার কোনো দোষ ছিল না। নেপালি ড্রাইভার? চমকে উঠল। দ্রুত গিয়ে দাঁড়ালো সুমোর ধ্বংসাবশেষের পাশে। হ্যাঁ, এই তো, এই গাড়িটায় তারা রওনা হয়েছিল। সর্বনাশ! ড্রাইভারের মুখ চোখের সামনে ভেসে উঠল। লোকটা মরে গেছে। সমস্ত শরীর কাঁপতে লাগলো সপ্তমের। এই গাড়িতে তাদের থাকার কথা ছিল, থাকলে তাদেরও একই অবস্থা হতো। সে দৌড়ালো। বাসের পাশে এসে উত্তেজিত গলায় ডাকল, নেমে এসো তাড়াতাড়ি। কি হয়েছে? উত্তর না দিয়ে হাত নেড়ে উঠে গেল বাসের ভেতরে। চাপা গলায় বলল, আমাদের সুমো গাড়িটাকে স্ম্যাশ করে দেওয়া হয়েছে, ড্রাইভার মারা গেছে। মাই গড! চিৎকার করে উঠল মাধবিকা। তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে নেমে এসো। মাধবিকা উঠে দাঁড়াল। জিনিসপত্র তার কম নয়, অন্তত নিজে বহন করে নিয়ে যাওয়ার পক্ষে অনেক বেশি। সপ্তমকে সাহায্য করল। নিচে নেমে মাধবিকা জিজ্ঞাসা করল, তুমি শিওর?
100 ভাগ। ওকে কে মারল? একটা ট্রাক ডেলিভারেটলি অ্যাক্সিডেন্ট করে পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটাকে ধরতে পারেনি? বোধহয় না। কোথায় যাবে এখন? লোকটাকে একবার দেখবে না? দেখতে হলে হাসপাতালে যেতে হবে। কোন হাসপাতাল? এবার হকচকিয়ে গেল সপ্তম। এখান থেকে বহরমপুর অনেক দূর। কোন হাসপাতালে ওকে নিয়ে যেতে পারে পুলিশ? মাধবিকা বলল, আমার মনে হয় প্রথমে থানায় যাওয়া উচিত। সপ্তম নাটক দেখতে আসা গ্রামের লোকদের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা ভাই, এখান থেকে থানায় কিভাবে যাওয়া যাবে? বাস না ছাড়লে যেতে পারবেন না। হতাশ হয়ে পেছনে তাকালো সপ্তম। তাদের পরে এসে দাঁড়িয়ে যাওয়া গাড়ির সংখ্যা এতক্ষণে 100 ছাড়িয়ে গেছে। হেঁটে কোথাও যাওয়ার কথা ভাবা পাগলামি। রিক্সা বা ভ্যান পেলে তবু যাওয়া যেতে পারে। সে দেখল মাধবিকা মোবাইলে কথা বলছে। কথা শেষ করে দ্বিতীয়বার বোতাম টিপল মাধবিকা। তারপর তাকে উত্তেজিত গলায় কথা বলতে দেখা গেল। ইতিমধ্যে মাধবিকাকে ঘিরে গ্রামের মানুষদের ভিড় জমেছে। তারবিহীন টেলিফোনে কোনো মহিলাকে কথা বলতে বোধহয় ওরা প্রথমবার দেখল। সপ্তমর পাশে গিয়ে দাঁড়াতেই কথা শেষ করল মাধবিকা। সপ্তমীর দিকে তাকিয়ে বলল, আমি ভাবতে পারছি না। কাকে ফোন করলে? সপ্তম জিজ্ঞাসা করল। প্রথমে বসকে। উনি বললেন এখনই থানায় গিয়ে ডায়েরি করতে, এই বলে যে আমাদের ড্রাইভারকে খুন করা হয়েছে। তারপর দাদাকে ফোন করলাম। উনি এসপিকে বলছেন যাতে আমাদের থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। মাধবিকা বলল, এই ভিড় থেকে বেরিয়ে এসো। ওরা গাড়ির সারি পাশে রেখে অনেকটা পিছিয়ে এলো। মাধবিকা বলল, তুমি ভাবতে পারছো সপ্তম? আমি পারছি না। যদি সিদ্ধান্ত না বদলে সুমোতে বসে থাকতাম তাহলে এতক্ষণে। বাট এটা পরিকল্পিত খুন। কিন্তু যারা খুন করল তারা পরিকল্পনাটা করল কখন? বাহানা করে মালয়েশিয়ানদের সরিয়ে নিয়ে যাওয়া ছিল পরিকল্পনার অঙ্গ। কাল রাত্রে তোমাকে না পেয়ে ওরা ঠিক করেছিল নির্জন হাইওয়েতে দুর্ঘটনা ঘটাবে। কিন্তু সেক্ষেত্রে তো তোমাকেও খুন করা হতো। তাতে ওদের কি এসে যেত? এই সময় দূরের অ্যাক্সিডেন্টের জায়গায় চেঁচামেচি শুরু হয়ে গেল। গাড়িগুলোতে হর্ন বাজছে। তারপর ওদের অবাক করে দিয়ে সেগুলো নড়তে লাগল। সপ্তম চেঁচালো, মনে হয় রাস্তা ক্লিয়ার করে দিয়েছে কেউ, তাড়াতাড়ি ফিরে চলো, বাস ছেড়ে দেবে। আশ্চর্য, এত জিনিস নিয়ে আমি ছুটব কি করে? অনেকটা দূরে চলে এসেছি যে। ওরা দেখল গাড়িগুলো ক্রমশ গতি বাড়াচ্ছে। ওপাশ থেকেও গাড়ি আসছে এদিকে। সপ্তম বলল, বাসটা নিশ্চয়ই দাঁড়াবে। কন্ডাক্টর আমাদের দেখেছে। দাঁড়ালেও অনেকটা দূরে গিয়ে দাঁড়াতে হবে, পেছনের গাড়িগুলো ধারে কাছে দাঁড়াতে দেবে না। আচ্ছা, আমাদের তো থানায় যাওয়ার কথা, বাসের কথা ভাবছি কেন? মাধবিকা জিজ্ঞাসা করতেই সপ্তমের খেয়াল হল। এখন এই রাস্তায় গাড়িগুলো দ্রুত ছোটাছুটি করছে। একটু বাদেই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। নাটক শেষ হয়ে গেছে বলে গ্রামের লোকজন গ্রামে ফিরে যাচ্ছে। এই সময় একটা পুলিশের জিপকে দেখতে পেয়ে মাধবিকা হাত নাড়ল। এটা আসছে উল্টো দিক থেকে। ড্রাইভারের পাশে বসা সাব ইন্সপেক্টর ওদের দেখতে পেয়ে গাড়ি থামালেন। মাধবিকা এগিয়ে যেতে সপ্তম পিছু নিল। মাধবিকা বলল, আমরা থানায় যেতে চাই। এসআই বললেন, আপনার নাম? মাধবিকা। ইনি সপ্তম। উঠে আসুন, আপনাদের নিয়ে যেতে এসপি সাহেবের হুকুমে আমি এসেছি। অতএব ওরা পেছনে উঠে বসল। জিপ দিক পরিবর্তন করে গতি বাড়াতে মাধবিকা জিজ্ঞাসা করল, আচ্ছা, ট্রাক ড্রাইভার ধরা পড়েছে? কোন ট্রাক ড্রাইভার? যে সুমো গাড়ির ড্রাইভারকে মেরেছে? সরি ম্যাডাম, আমার কাছে এমন কোনো ইনফরমেশন নেই। বুঝলাম না। অ্যাক্সিডেন্টটা যে ট্রাকের সঙ্গে হয়েছে সে খবর আমি পাইনি। সপ্তম বলল, সে কি? ওখানে যেসব গ্রামের মানুষ ছিল যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছে একটা ভারী ট্রাক অ্যাক্সিডেন্টটা ইচ্ছে করে ঘটিয়ে পালিয়ে গিয়েছে। তাই?
লোকটার নাম বলতে পারেন? হেল্প আস। যা, নাম তো জিজ্ঞাসা করিনি। এখন তাকে খুঁজেও পাবেন না। এরা আড়ালে যা বলে তা পুলিশের কাছে অস্বীকার করে, আবার পুলিশের কাছে কিছু বললে কোর্টে গিয়ে মুখ বন্ধ করে থাকে। কিন্তু জলজ্যান্ত সত্যি ঘটনাটা মিথ্যে হয়ে যাবে? সপ্তম বিস্মিত। বেশ তো, ট্রাকের নাম্বার কেউ বলতে পারবে? আমি জিজ্ঞাসা করিনি, করলেও লাভ হতো না। অনেক মনে করে যে নাম্বার বলবে, সেই নাম্বার প্লেট ট্রাক হয়তো এখন আসামে ভাড়া খাটছে। এদের আমি হাড়ে হাড়ে চিনি। থানায় গিয়ে ডায়েরি করতে চাইল মাধবিকা। ওসি ছিলেন না। সেকেন্ড অফিসার বললেন, ম্যাডাম, আপনি ডায়েরি কেন করতে চাইছেন? কারণ আমি জানি এটা অ্যাক্সিডেন্ট নয়, পরিকল্পিত খুন। সে কি, আপনি কি দায়িত্ব নিয়ে বলছেন? হ্যাঁ। আশ্চর্য, সুমো গাড়িটা আসছিল বহরমপুর থেকে। ঠিক উল্টো দিক থেকে আসা একটা ট্রাক তার জন্য ওত পেতে দাঁড়িয়েছিল। আসছে দেখেই ঝুঁকি নিয়ে ধাক্কা দিয়েছে। কি করেছে আমি জানি না, সেটা তদন্ত করে আপনাদের জানার কথা। বেশ, এবার বলুন, ওই সুমো গাড়িটি কি আপনার? না, আমরা ভাড়া নিয়েছিলাম। কোনো কাজে শিলিগুড়িতে গেলে একটা বিশেষ সংস্থা থেকে আমাদের কোম্পানি গাড়ি ভাড়া নেয়, এটিও তারা দিয়েছিল। মাধবিকা বলল, সুমো ভাড়া করা সত্ত্বেও আপনি কেন বাসে করে ফিরছিলেন? মাধবিকা সপ্তমীর দিকে তাকালো। সপ্তম বলল, অফিসার, কয়েকদিন আগে মালয়েশিয়ান এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কলকাতা শিলিগুড়ি নতুন হাইওয়ে বানাবার প্রস্তাব দিয়েছে। কথা আপনি জানেন? হ্যাঁ, কাগজে দেখেছি। আমাদের ট্রাভেল এজেন্সি দায়িত্ব নিয়েছিল ওদের উত্তর বাংলায় নিয়ে যাওয়ার। ফেরার সময় সুমোতে ফিরবেন সবাই, এমন কথা ছিল। শেষ পর্যন্ত ওরা অন্য গাড়িতে ফিরছেন বলে আমরা সুমো ছেড়ে দিয়েছিলাম। যদি ওই গাড়িতে মালয়েশিয়ানরা থাকতেন, তাহলে আজকের হত্যাকাণ্ড আন্তর্জাতিক গুরুত্ব পেয়ে যেত। বুঝলাম, ওরা না হয় সুমোতে আসতে চাননি, আপনারা চাইলেন না কেন? যখন ওরা আলাদা ব্যবস্থা করলেন তখন মনে হলো বাসে ফেরা অনেক আরামদায়ক হবে। সুমোতে শিরদাঁড়া খাড়া করে বসে থাকার চেয়ে আরামদায়ক। সপ্তম বলল। এবার অভিযোগ গ্রহণ করলেন ওরা। যদিও শেষ কয়েকটা লাইনে লিখলেন, যদিও খুনের সন্দেহ করা হচ্ছে, কিন্তু কেন খুন করা হবে তার কোনো সঠিক কারণ এরা উল্লেখ করতে পারছেন না। সেকেন্ড অফিসার বললেন, যে সংস্থার গাড়ি, তাদের টেলিফোন বা ঠিকানা দিতে পারবেন? মাধবিকা ব্যাগ খুলে কার্ড বের করে দিল। সেটাই চোখ বুলিয়ে ভদ্রলোক এসআইকে দিয়ে বললেন, শিলিগুড়িতে কন্ট্যাক্ট করে অ্যাক্সিডেন্টের খবর এদের জানিয়ে দিতে। সরাসরি জানাবো? নো, প্রপার চ্যানেলে খবরটা যাওয়া দরকার। ড্রাইভার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, গাড়িটাও শেষ। ওরা নিশ্চয়ই ইন্স্যুরেন্স ক্লেম করবে, এতে ওদের সাহায্য হবে। কিন্তু ম্যাডাম, আপনার যে কর্তব্য বেড়ে গেল। ভদ্রলোক তাকালেন। কর্তব্য? হ্যাঁ, আপনি যখন এই ঘটনার সঙ্গে যুক্ত করলেন, তখন একবার কষ্ট করে যেতে হবে বডি আইডেন্টিফাই করতে। পোস্টমর্টেম না হওয়া পর্যন্ত ওকে পাবেন না। ওকে আইডেন্টিফাই করতে কোথায় যেতে হবে? বডি এখনও থানায় আছে, একটু পরে মর্গে পাঠাবো। আসুন। একটু শান্তশিষ্ট মানুষ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে মেঝের ওপর, মাথা চুরমার, কিন্তু মুখের যেটুকু অবশিষ্ট তাতে তার পরিচয় বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়। দুহাতে মুখ ঢেকেছিল মাধবিকা। সপ্তম তাকে জড়িয়ে ধরে সরিয়ে নিয়ে এলো। সেকেন্ড অফিসার জিজ্ঞাসা করলেন, চিনতে পারলেন? কিছুটা সময় লাগলো ধাতস্থ হতে। শেষ পর্যন্ত মাধবিকা মাথা নাড়ল। হ্যাঁ। লোকটার নাম কি? আমি পুরো নাম জানি না। ওফ! সেকেন্ড অফিসার বিরক্ত হলেন। সপ্তম জিজ্ঞাসা করল, কেন, ও ড্রাইভিং লাইসেন্স পাননি? পেয়েছি। তাহলে আইডেন্টিফিকেশনের দরকার ছিল? এরা ঝাপসা ছবিওয়ালা লাইসেন্স সঙ্গে রাখে অনেক সময়, অন্যের নামে গাড়ি চালায়। ম্যাডাম, একটা কথা বলি,
যার পুরো নাম আপনি জানেন না, মাত্র কয়েক ঘন্টার পরিচয়, তার সঙ্গে নিজেকে এতটা জড়াচ্ছেন কেন? তার মানে? মাধবিকা তাকালো। ব্যাপারটা সামান্য একটা দুর্ঘটনা ছাড়া কিছুই নয়। ন্যাশনাল হাইওয়েতে তো এমন দুর্ঘটনা রোজ 10-20টা ঘটে থাকে। খুনের অভিযোগ এনে আপনি আমাদের সমস্যা বাড়িয়ে দিলেন। অন্য কেউ হলে আমরা যাকগে, এসপি সাহেব হুকুম দিয়েছেন আপনার সঙ্গে যেন কোঅপারেট করি, তাই। সেকেন্ড অফিসার হাসলেন। মাধবিকা বলল, আমরা এখনই কলকাতায় ফিরে যেতে চাই। অবশ্যই যাবেন, তার আগে একটু চা জল খাবার দরকার নেই। এই সময় একটা জিপ থানার গেট পেরিয়ে ভেতরে ঢুকে পড়ল। সেকেন্ড অফিসার বললেন, আপনাদের নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসে গিয়েছে। জিপটি পুলিশের। ড্রাইভার নেমে এসে সালাম করে জানালো, এসপি সাহেব গাড়ি পাঠিয়েছেন। এই সময় এসআই এগিয়ে এলো। ম্যাডাম, আপনার সঙ্গে কি নেম কার্ড আছে? কেন? ঠিকানা আমি ডায়েরিতে লিখে দিয়েছি। ও, ঠিক আছে। মালপত্র জিপে তুলে ওরা উঠে বসল। জিপ রাস্তায় নামতেই সপ্তম বলল, এদের কথাবার্তা যেন কীরকম, কিছুতেই মানছে না এটা অ্যাক্সিডেন্ট নয়। মাধবীকে কিছু বলতে গিয়েও থেমে গেল। একটা সাফারি গাড়ি তীব্র গতিতে তাদের পাশ দিয়ে চলে গেল থানার দিকে। সে হাত আঁকড়ে ধরল সপ্তমকে। দেখতে পেলে? না। ওরা, মালয়েশিয়ানরাও গাড়িতে আছে। কথা শেষ করা মাত্র মোবাইল বেজে উঠল মাধবিকার। সেট অন করে কানের উপর চেপে ধরল সে। তারপর বলল, কি বলছেন স্যার? হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমরা এসপির জিপে আছি। যন্ত্রটাকে বন্ধ করে মাধবিকা বলল, জনি মালিক আমাদের সঙ্গে কন্ট্রাক্ট ক্যান্সেল করেছে। কেন? আমরা নাকি তার মালয়েশিয়ান বন্ধুদের ট্যুরিস্ট লজে অসহায় অবস্থায় ফেলে রেখে হাওয়া হয়ে গেছি। মাধবিকা চোখ বন্ধ করল। এসপি সাহেবের অফিসে গিয়ে জানা গেল তিনি বেরিয়ে গেছেন। যাওয়ার আগে তার অফিসকে নির্দেশ দিয়ে গিয়েছেন যাতে মাধবিকাকে কলকাতায় ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়। প্রত্যেক সরকারি অফিসে একজন না একজন কর্মচারী থাকেন যারা সামান্য পদে থেকেও মনে করেন অনেক ভার বহন করছেন। কথা বলার সময় নিজের এখতিয়ার কতটুকু তা মনে রাখার চেষ্টাও করেন না। এরকম একটি পুলিশ কর্মচারী জানালো, এসপি সাহেব জানতেন আপনি একা সমস্যায় পড়েছেন। সম্ভবত তিনি জানতেন না যে আপনার একজন সঙ্গী আছে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে কলকাতায় ফিরে যেতে পারেন? ট্রেনে, বাসে অথবা প্রাইভেট গাড়ি? আমার সাজেশন হলো ট্রেনে যাওয়াই ভালো। মেয়ে ছেলেদের পক্ষে ট্রেন যাত্রা বেশ আরামের। কিন্তু ট্রেনের দেরি আছে। আপনারা ততক্ষণ এখানে বিশ্রাম নিন। লোকটার কথা বলার ধরন এবং মেয়ে ছেলে শব্দটি শোনায় মাধবিকার মাথা থেকে পা গরম হয়ে গেল। সে নিজেকে অনেকটা শান্ত রেখে প্রশ্ন করল, মেয়ে ছেলে মানে? হ্যাঁ? লোকটা হকচকিয়ে গেল। মেয়ে ছেলেই যে মেয়ে ছেলে? মাধবিকা বলল, আমি যদি মেয়ে ছেলে হই তাহলে আপনি কি? আমি পুরুষ মানুষ, ম্যাডাম। আর আমি মেয়ে এবং ছেলে দুই। না, মানে আমরা তাই বলে থাকি। এখন থেকে আর বলবেন না। মেয়ে ছেলে শব্দটায় আপনারা তাচ্ছিল্য প্রকাশ করেন, হয়তো না জেনেই করেন, কিন্তু দয়া করে আর বলবেন না। ঠিক আছে, ঠিক আছে। আমার ওয়াইফ তো কখন আপত্তি করেনি, তাই বলেছি আর কি। এবার একটা কাজ করুন, এখান থেকে কলকাতায় যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করে দিন। গাড়ি ভাড়া? আপনারা বাই রোডে যেতে চান? হ্যাঁ, ট্রেনের জন্য বসে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। পুলিশ চাইলে এদেশে সব কিছু সম্ভব হয়। একটি মারুতি ভ্যান পাওয়া গেল। পুলিশ বলে তার ড্রাইভার বেশ কম টাকায় চাইল। মাধবিকা বলল, এসপি সাহেবকে অনেক ধন্যবাদ জানাবেন। আমরা তাহলে চলি। লোকটি বলল, সাহেবের সঙ্গে হয়তো রাস্তায় দেখা হয়ে যেতে পারে। উনি কি কলকাতার দিকে গিয়েছেন? আর বলবেন না, আগে রাতের বেলায় হতো,
কিছুক্ষণ আগে দিনের বেলায় মুখে কাপড় বেঁধে হাইওয়ের উপর রানিং বাসে গুলি চালিয়ে গাড়ি থামিয়েছে কিছু উগ্রপন্থী। উগ্রপন্থী? ডাকাত নয়, ডাকাতের উদ্দেশ্যে গাড়ি থামায়নি। ওরা কাউকে খুঁজতে গিয়েছিল, তাকে না পেয়ে ফিরে যায় কোনো জিনিসপত্রে হাত না দিয়ে। কথাটা শোনা মাত্র মাধবীকে সপ্তমীর দিকে তাকালো। সপ্তম এতক্ষণ চুপচাপ শুনে যাচ্ছিল, এবার মাথা নাড়ল। মারুতি ভ্যানে উঠে সপ্তম বলল, বাসে আমাকে না পেয়ে ওরা থানায় গিয়েছে, এতটা সাহস হবে ভাবতে পারছি না। ক্ষমতা মানুষকে সাহসী করে তোলে। থাক, এ বিষয়ে কথা না বলাই ভালো। ড্রাইভার টেপ রেকর্ডার চালিয়েছে, রোজার গান। ওর কানে ওইসব সংলাপ যাওয়ার কোনো সুযোগ নেই। গাড়ি এখন ছুটছে হাইওয়ে দিয়ে, ওপাশ থেকে গাড়ি আসছে। হঠাৎ দুটো দ্রুতগামী গাড়িতে আসতে দেখে টেপ রেকর্ডারের আওয়াজ কমিয়ে ড্রাইভার বলল, এসপি সাহেবের গাড়ি, খুব জোর যাচ্ছেন। ঠিক আছে, তুমি চলো, মাধবিকা বলল। গাড়ি দুটো পাশ দিয়ে হুশ করে চলে যাওয়ার পর সপ্তম জিজ্ঞাসা করল, ভদ্রলোকের সঙ্গে কথা বলবে না? সময় নষ্ট হবে, ওকে তো ধন্যবাদ জানিয়ে এসেছি, শান্তমুখে বলল মাধবিকা। তাছাড়া উনি হয়তো চাইতেন না আমরা গাড়িতে ফিরে যাই। তা অবশ্য। গাড়ি ৮০-৯০-তে ছুটছে, বেশ কাঁপছে খাঁচাটা। সে নিচু গলায় বলল, আস্তে ভাই। ড্রাইভার ৭৫-এ নামালো গতি। এ সময় ওরা দূরের রাস্তার পাশে বাসটাকে দাঁড়িয়ে থাকতে দেখল। পেছনে একটা ভ্যান, সম্ভবত মেকানিকরা ওই ভ্যানে এসে গাড়ি সারাচ্ছে। যাত্রীদের বেশিরভাগই নেমে এসেছে নিচে। দুপাশে শুধু নিষ্ফলা মাঠ, বুনো ঝোপ। বাসটাকে পেরোবার সময় ভ্যানের গতি কমিয়েছিল ড্রাইভার। বলল, এ বাসে ডাকাতি হয়েছিল। জায়গাকে পেরিয়ে এসে টেপ রেকর্ডারের গানের সঙ্গে মাথা নাড়তে লাগলো ড্রাইভার। হঠাৎ মাধবিকা বলল, সপ্তম, কলকাতা নির্বিঘ্নে ফিরতে হলে ওই বাসটাই সবচেয়ে নিরাপদ। তাই? ভেবে দেখো, ওরা খুঁজে গিয়েছে, যাকে চেয়েছে তাকে পায়নি। অতএব ওই বাস সম্পর্কে ওদের আর কোনো কৌতূহল থাকবে না, এটাই স্বাভাবিক। মাধবিকা বলল। সপ্তম মাথা নাড়ল। ওদের ধারণা হবে আমরা এখনও অনেক পেছনে রয়ে গেছি। ঠিক, তাছাড়া পুলিশ নিশ্চয়ই বাসটার উপর নজর রাখবে। মাধবিকাকে অন্যমনস্ক দেখাচ্ছিল। কিছুক্ষণ চুপ করে থাকার পর সপ্তম জিজ্ঞাসা করল, কি ভাবছ? ভাবছি আমাদের একসঙ্গে যাওয়াটা ঠিক হচ্ছে কি না। ওরা তো ভাবতেই পারবে না। ওদের এখনো তুমি নির্বোধ ভাবছ? না। কলকাতায় যাওয়ার পথে ওদের কন্ট্যাক্ট পার্সন নেই এমন ভাবার কোনো কারণ আছে? সে লোককে ওরা মোবাইলে জানিয়ে দিতে পারে যে আমাদের আটকাতে হবে। তোমার আমার বর্ণনা দিতে তো কোনো অসুবিধে নেই। তাছাড়া এক ভদ্রমহিলা ও এক ভদ্রলোক কলকাতায় ফিরে যাচ্ছেন বললেই তো আমাদের উপর নজর পড়বে। মাধবিকা বলল। তাহলে কি করা যায়? পেছনে যে বাসটা আসছে তাতে যাবে? তুমি তো বলছো ওখানে উঠলে কেউ সন্দেহ করবে না। তুমি বরং সামনে কোনো স্টপে বাসটাকে ধরে নাও, আমি এই ভ্যানে কৃষ্ণনগর স্টেশনে গিয়ে লোকাল ট্রেন ধরি। তুমি একা যেতে পারবে? মাই গড, আমাকে তুমি কি ভাবছ? বেশ। ব্যাগ খুলল মাধবিকা। তারপর ৩টে ৫০০ টাকার নোট বের করে সপ্তমকে দিল। ভ্যানের ভাড়া আর ইমার্জেন্সি খরচ বাবদ। কলকাতায় পা দিয়ে সোজা আমার দাদার বাড়িতে চলে যাবে, আমিও সেখানে যাব। এ নাও ওর ঠিকানা। টাকা দেওয়ার পর একটা কাগজে ঠিকানা লিখে দিল মাধবিকা। সপ্তমের মন দুর্বল হল। সে মাধবিকার হাত ধরল। আমি খুব দুঃখিত। কেন? খুব খারাপ লাগছে। তোমার সঙ্গে আমি না এলে অথবা ওদের অস্তিত্ব বুঝেও যদি চুপ করে থাকতাম তাহলে এভাবে আমাকে সমস্যায় পড়তে হতো না। বাহ, তাহলে তো চমৎকার এক বিশ্বাসঘাতকের ভূমিকায় নিজেকে মানিয়ে নিতে পারতে। সপ্তম,
তুমি যা করেছ ঠিক করেছ। বোধহয় এজন্যে আমি তোমাকে। কথা শেষ করল না মাধবিকা। সপ্তম তাকালো। মাধবিকা হাসল। বাকিটা কলকাতা গিয়ে বলবো। ছোটখাটো অনেকগুলো জায়গা পার হওয়ার পর বেলডাঙায় এসে গাড়ির গতি কমাতে বলল মাধবিকা। একটা বড়সড় বাস স্টপে পৌঁছে সে দাঁড় করাতে বলল। নিজে ব্যাগ দুটো টানার চেষ্টা করতে সপ্তম বলল, হালকাটা নিয়ে যাও, ভারীটা তোমার দাদার ওখানে আমি পৌঁছে দেব। থ্যাঙ্কস। মাধবিকা হাসল। তারপর হাত বাড়িয়ে সপ্তমের আঙ্গুল স্পর্শ করে বলল, এলাম। ভালোভাবে যেও। সপ্তম বলল, টেক কেয়ার। মাধবিকা হালকা ব্যাগ নিয়ে নেমে গেল। সপ্তম ড্রাইভারকে বলল, চলো ভাই, বেশি জোরে চালিও না। মেম সাহেব কলকাতায় যাবেন না? ড্রাইভার জিজ্ঞাসা করল। না। উনি তো এসপি সাহেবের বোন। কে বলল তোমাকে? আমি জানি। ঠিক আছে, তুমি মন দিয়ে চালাও। গাড়ি আবার হাইওয়েতে পড়তেই ড্রাইভার জিজ্ঞাসা করল, সাহেব কিছু খাবেন না? প্রশ্নটা কানে যেতে খেয়াল হলো অনেকক্ষণ কিছুই খাওয়া হয়নি। খাওয়ার কথা হতেই খিদেটা যেন চাগার দিয়ে উঠল। কিন্তু সে বলল, খেতে গেলে দেরি হয়ে যাবে। আমারও যে খিদে জেগেছে। সেপাইটা এমন করে ধরে আনলো যে খাওয়ার সময় পাইনি। সামনে একটা বড় ধাবা আছে, ওখানে 10 মিনিটে খাওয়া হয়ে যাবে। ড্রাইভার বলল। রাজি হলো সপ্তম। রুটি আর কষা মাংসের অর্ডার দিতে গিয়ে দেখল ড্রাইভার তার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। এক গাড়িতে যদি বসতে পারে তাহলে এক টেবিলে বসতে দোষ কোথায়? সপ্তম দুজনের খাবার অর্ডার দিল। ড্রাইভার আরাম করে বসল। এখানে খুব ঠান্ডা বিয়ার পাওয়া যায় স্যার, মাংস খাওয়ার আগে খেয়ে নিতে পারেন। না। সপ্তম গম্ভীর হল। তার মনে হলো মাধবিকার সঙ্গে থাকলে এসব কথা বলা দূরের কথা, এখানেই বসত না লোকটা। খাবার এলো। কাঁচা পেঁয়াজে কামড় দিয়ে রুটি মাংস মুখে পুড়তে পুড়তে লোকটা বলল, আপনি তো আমাকে কৃষ্ণনগরে ছেড়ে দেবেন, কথা আছে কলকাতা পর্যন্ত যাওয়ার। কথাটা মনে রাখবেন স্যার। তোমার সঙ্গে যে কথা হয়েছিল সে মতো টাকা পাবে। বাঁচালেন। তখন কানে এলো কথাটা, তারপর থেকে চিন্তায় পড়েছিলাম। খাওয়া চলতে লাগলো। আবার মুখ তুলল ড্রাইভার, কিন্তু আপনি যখন ট্রেনে উঠবেন তখন কৃষ্ণনগর থেকে কেন? একটু পরে এখান থেকেই ট্রেন পেয়ে যাবেন। এখান থেকে আরামসে যেতে পারবেন। তাহলে তোমাকে কৃষ্ণনগর পর্যন্ত যেতে হচ্ছে না, অথচ কলকাতার ভাড়া পেয়ে যাবে। সপ্তম কথাগুলো বলতে বলতে দেখল কৃষ্ণনগরের দিক থেকে একটা অ্যাম্বাসাডার এসে ধাবার সামনে থামল। দুজন স্বাস্থ্যবান লোক গাড়ি থেকে নেমে চিৎকার করল, সর্দারজি সব ঠিক হয়? ক্যাশ বাক্সের পাশে বসা সর্দারজি হাসলেন। বিলকুল, বহুত দিন বাদ আয়া। দিল্লি বোম্বাই ঘুমকে আয়া। আরে এ বেটা, বিয়ার লাগাও। দুটো লোকই সুদর্শন। ওদের কাছাকাছি টেবিলে বসল ওরা। সঙ্গে সঙ্গে বিয়ার চলে এলো। গ্লাস নিল না ওরা, সোজা মুখে ঢালল। এ সময় মোবাইলের আওয়াজ হতেই একজন পকেটে হাত দিল। মোবাইল অন করে কানে চাপল সে। ডিস্কো স্পিকিং। ওপাশের গলা শোনা মাত্র সোজা উঠে দাঁড়িয়ে ফাঁকা জায়গায় চলে গেল। ড্রাইভার বলল, স্যার ওদের দিকে তাকাবেন না। কেন? ওরা এই লাইনের দাদা। দ্বিতীয় লোকটি চোখ বন্ধ করে বিয়ারের গ্লাসে চুমুক দিচ্ছিল। প্রথম লোকটি কথা শেষ করে ফিরে এসে তাকে কিছু বলতেই সে সোজা হল। দ্রুত বিয়ার শেষ করে উঠে দাঁড়াল। মোবাইল হাতে লোকটা চলে গেল ক্যাশ কাউন্টারে। সর্দারজির সঙ্গে কথা বলে ফিরে গেল গাড়িতে। লোকটা বিয়ার ভর্তি গ্লাস স্পর্শ করল না। গাড়ি চোখের সামনে থেকে চলে গেলে ড্রাইভার বলল, কুছ গড়বড় হায়। এরা কারা? এই এলাকার দাদা এরা। কৃষ্ণনগর থেকে ফারাক্কা পর্যন্ত ওদের লোক আছে।
অনেকদিন বাইরে ছিল বলে দেখতে পাইনি, আবার ফিরে এসেছে। খাওয়া হয়ে গিয়েছিল। ইচ্ছে করেই বেয়ারাকে না দিয়ে টাকা ক্যাশ কাউন্টারে দিল সপ্তম। সর্দারজি জিজ্ঞাসা করল, খানা ঠিক হ্যায় সাব? খুব ভালো। চেঞ্জ ফেরত নিয়ে সপ্তম বলল, আপনার ওই কাস্টমাররা বিয়ার না খেয়ে চলে গেল? छोड़ दीजिए उन लोगों के बात, ধান্দা মে হায়। দুজন ছেলে মেয়ে কলকাতায়, তাদের খুঁজতে চলে গেল। আমাকে বলে গেল এরকম দুজন এখানে খেতে এলে যেন বসে রাখি। আরে আমি কিভাবে বসে রাখব, গায়ের জোরে? যত সব। সর্দারজি বলল। গাড়িতে উঠে সপ্তম জিজ্ঞাসা করল, স্টেশনটা কোন দিকে? এই একটু এগিয়ে। দেখো ভাই, যদি এখনই ট্রেন থাকে তাহলে তোমাকে ছেড়ে দেব, নইলে আপনাকে ট্রেনে বসিয়ে আমি যাব। ছোট স্টেশন, সব ট্রেন থামে বলে মনে হয় না। টিকিট কাউন্টারে গিয়ে জানা গেল মিনিট 10 মধ্যে একটা লোকাল ট্রেন আসছে, যেটা কৃষ্ণনগর পর্যন্ত যাবে। টিকিট কেটে ড্রাইভারকে বিদায় করে দিল সপ্তম। লোকটা ভালো, টাকা পেয়ে সরে গেল না। ট্রেন এলে সপ্তম উঠে পড়ার পর হাত নেড়ে বিদায় নিল। পুরো কামরায় স্থানীয় মানুষের ভিড়। ট্রেনের গতিও অসাধারণ। 2 মিনিট জোরে ছুটেই গড়াতে আরম্ভ করছে। কোনো মতো একটা বসার জায়গা বের করল সপ্তম। কিছু করার নেই, ট্রেন যখন তখন কৃষ্ণনগরে পৌঁছবেই। শেষ মুহূর্তে মাথায় বুদ্ধিটা এসে যেতে দমদম স্টেশনে নেমে পড়ল সপ্তম। চক্ররেলের কল্যাণে এখন ট্রেনগুলো দমদম থেকে বাঁক নিয়ে শিয়ালদায় না গিয়ে বাগবাজার শোভাবাজার হয়ে প্রিন্সেপ ঘাট পর্যন্ত যাচ্ছে। কৃষ্ণনগর লোকাল সোজা শিয়ালদায় যাবে। ওরকম একটা ট্রেনে উঠে বসল সে 2টো ব্যাগ নিয়ে। গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে আমি রোমানা নূপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস, মেঘে মাটিতে মাখামাখি। আজ শুনলেন উপন্যাসটির 8ম পর্ব। এরপরে আসছে 9ম পর্ব। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।